আসসালামু আলাইকুম। আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন। আমরা গতদিন কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং চ্যাপ্টারটা আমরা পড়া শুরু করছিলাম। তো আমি আজকের ক্লাসটা শুরু করব গত দিনের একটু রিক্যাপ দিয়ে, মানে গতদিন যে জিনিসগুলো পড়ছিলাম এটার জাস্ট একটা শর্ট রিভিউ দিয়ে আমি শুরু করব ক্লাসটা। সো জাস্ট একটু যে জিনিসগুলো আমরা গত ক্লাসে দেখেছিলাম সেগুলো আরেকবার একটু জাস্ট রিভিউ করে নেই। তো আমরা প্রথমে এই কমিউনিকেশন সিস্টেমটা কি সেই জিনিসটা ডিফাইন করছিলাম, যে একটা কমিউনিকেশন সিস্টেম আসলে বেশ কয়েকটা মৌলিক উপাদানের মাধ্যমে গঠিত হয়। সো মৌলিক উপাদানগুলো হচ্ছে প্রেরক আছে, তারপর যে মাধ্যম দিয়ে ডেটাটা যাচ্ছে সেই মাধ্যমটা, এবং প্রাপক আছে। এই তিনটা মৌলিক উপাদানের কম্বিনেশন বা সমবায়ে তৈরি হয় কি একটা কমিউনিকেশন সিস্টেম। তারপর আমরা এই কমিউনিকেশন সিস্টেমে যে ডেটা কমিউনিকেশনের কনসেপ্ট বা ধারণা সেটা আলোচনা করেছিলাম, যে তথ্যটা কিভাবে ইনপুট ট্রান্সডিউসারে যাচ্ছে, তারপর ট্রান্সমিটার থেকে কিভাবে তথ্যটা রিসিভারে একটা মিডিয়ামের মাধ্যমে সেন্ড হচ্ছে, তারপর আউটপুট ট্রান্সডিউসার স্পিকারের মাধ্যমে কিভাবে এই যে আমাদের ডেটাটা রিসিভ ডেটাটা আবার কনভার্ট করতেছে। এইটা হচ্ছে ডেটা কমিউনিকেশনের যে কনসেপ্টটা ছিল। নেক্সট, ট্রান্সডিউসার কি ছিল, এই ট্রান্সডিউসার নিয়ে আমি একটু আলোচনা করছিলাম। আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে বলছিলাম যে আমরা যে যন্ত্রগুলোর মাধ্যমে নর্মাল যে সিগন্যালগুলো আছে, লাইক হচ্ছে ভয়েস সিগন্যাল, আমি কথা বলতেছি, এই কথাটা হচ্ছে ভয়েস, এই অ্যানালগ সিগন্যালটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে যে রূপান্তর করতেছে এটাকে বলা হয় ট্রান্সডিউসার। তাহলে এই যে আমার মুখের সামনে যে আপনার মাইকটা আছে, এইটা এক ধরনের বেশ উত্তম ট্রান্সডিউসারের উদাহরণ। তাছাড়াও ক্যামেরাটাও একটা ট্রান্সডিউসার হইতে পারে, কারণ সেটা কি করতেছে, আমার ভিডিওটাকে অ্যাকচুয়ালি ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তর করে আপনাদের কাছে পাঠিয়ে দিচ্ছে। তারপর আমরা পড়েছিলাম কমিউনিকেশনের বিভিন্ন উপাদানের উদাহরণগুলো দেখেছিলাম, মানে আমি কমিউনিকেশনে যে উদাহরণগুলো আছে উপাদানের, সোর্স বা উৎস কোনগুলো, তারপর ট্রান্সমিটার বা প্রেরকে কি কি জিনিসপত্র থাকতে পারে, মিডিয়াম বা মাধ্যমের উদাহরণ কি, রিসিভার বা প্রাপকের উদাহরণ কি, ডেস্টিনেশন বা গন্তব্যের উদাহরণ কি, এই উদাহরণগুলো আমি দিয়ে দিছিলাম আপনাদেরকে। নেক্সট আমি আপনাদেরকে পড়িয়েছিলাম গত ক্লাসে ব্যান্ডউইথ, মানে গত ক্লাসের লাস্ট টপিক ছিল ব্যান্ডউইথ নিয়ে আলোচনা, যে ব্যান্ডউইথ কাকে বলে। এবং এই ব্যান্ডউইথটা তিন ভাগে ভাগ করা ছিল, একটা হচ্ছে আপনার ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, আর হচ্ছে ব্রডব্যান্ড। সুতরাং তিন ধরনের ব্যান্ড ছিল, ন্যারো ব্যান্ডের, ভয়েস ব্যান্ডের এবং হচ্ছে ব্রডব্যান্ডের ধারণাগুলো ছিল। আচ্ছা, গত ক্লাসে যখন পড়াচ্ছিলাম তখন আমি একটা জিনিস বলছিলাম, যে এই ন্যারো ব্যান্ডের সূচনা মানে শুরুটা কত থেকে হয় আমার এক্স্যাক্টলি খেয়াল ছিল না বলে আপনাদেরকে বলছিলাম যে আমি একটু দেখে তারপর জানাবো। সো আমি যেটা দেখতে পেলাম, ন্যারো ব্যান্ডটায় অ্যাকচুয়ালি ফরহাদ মঞ্জুর স্যারের বই অনুযায়ী দেওয়া আছে 45 বিট পার সেকেন্ড থেকে 360 বিট পার সেকেন্ড। তাহলে আমরা এটাকে একটু এডিট করে ফেলি, যে ন্যারো ব্যান্ড 45 বিট পার সেকেন্ড থেকে 360 বিট পার সেকেন্ড হবে, ঠিক আছে? ওকে, এই ছিল অ্যাকচুয়ালি আমাদের গত ক্লাসের পড়ালেখা। এখন আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে এরপরে আগাবো, এবং আমরা আজকে অ্যাকচুয়ালি ডেটা ট্রান্সমিশন মেথড নিয়ে পড়ব, মানে ডেটা ট্রান্সমিশনের যে পদ্ধতি, মেথড বা পদ্ধতি সেটার আলোচনা করব। সো আজকে আমরা শুরু করব অ্যাকচুয়ালি ডেটা ট্রান্সমিশন মেথড নিয়ে। তার মানে হচ্ছে ডেটাটা ট্রান্সমিশন মেথড, ট্রান্সমিশন মানে একই সাথে আদান এবং প্রদান বোঝায়, তার মানে ডেটা আদান প্রদান পদ্ধতি, ঠিক আছে? ওকে, এখন দেখেন, আমরা এই যে যখন ডেটা আদান প্রদান করতেছি, এই ডেটা ট্রান্সমিশনটা একটা ডিভাইস থেকে আরেক ডিভাইসে যখন যাবে, কিভাবে যাবে, কি উপায়ে যাবে, এই উপায়গুলো আমাদের ডেটা ট্রান্সমিশন মেথডে আমরা দেখব। এখন প্রথম কোশ্চেন হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড কাকে বলে। তাহলে আমরা ডেফিনেশনটা আগে শিখে নেই যে ডেটা ট্রান্সমিশন মেথড কাকে বলে। ডেটা কমিউনিকেশনে এক ডিভাইস হতে অন্য ডিভাইসে ডেটা বিট
বিন্যাসের মাধ্যমে স্থানান্তরের প্রক্রিয়াকে ডেটা ট্রান্সমিশন মেথড বলে। আচ্ছা, এটার মানে আরেকটু বুঝিয়ে বলতেছি আমি, যে বিট বিন্যাসটা কি, মানে হচ্ছে বিটগুলো আমি কিভাবে পাঠাবো। আমরা সাধারণত যখন হচ্ছে ডিজিটাল সিগন্যাল বা ডিজিটাল ডেটায় কনভার্ট করতেছি অ্যানালগ ডেটাগুলা, এটা কিন্তু বাইনারি বিটে কনভার্ট করতেছি। তার মানে বাইনারি বিটগুলো আমরা আসলে পাঠাই এক জায়গা থেকে আরেক জায়গায়। সো এই বাইনারি বিটগুলো আমরা আসলে কিভাবে পাঠাবো। সুতরাং যে বাইনারি বিটগুলা আমরা যে বিন্যাসের মাধ্যমে পাঠাচ্ছি, ওই বিন্যাসটা বা ওই বিন্যাসের প্রক্রিয়াটাকে আমরা বলতেছি ডেটা ট্রান্সমিশন মেথড। ঠিক আছে, এখন দেখেন এইখানে বিটের বিন্যাসের উপরে ডিপেন্ড করে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করতে পারি আমাদের ডেটা ট্রান্সমিশন মেথডটাকে। সো বিট বিন্যাসের উপরে ভিত্তি করে আমরা কয় ভাগে ভাগ করতে পারি, দুই ভাগে। সো লিখে ফেলি, বিটের বিন্যাসের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মেথড দুই ভাগে ভাগ করা যায়। এখন এই দুইটা ভাগ কি, বিটের যে বিন্যাসটা আছে বিটগুলোকে আমরা কিভাবে সাজাচ্ছি। সো এইখানে বিটগুলোকে দুই ভাবে সাজানো যায়, একটা হচ্ছে প্যারালাল ডেটা কমিউনিকেশন আর একটা হচ্ছে সিরিয়াল ডেটা কমিউনিকেশন। সুতরাং এক নাম্বার হচ্ছে প্যারালাল ডেটা কমিউনিকেশন, এক হচ্ছে প্যারালাল তাহলে আমরা দুই ধরনের ডেটা কমিউনিকেশন মেথড পাচ্ছি, একটা হচ্ছে প্যারালাল আর একটা হচ্ছে সিরিয়াল ডেটা কমিউনিকেশন। এখন আমি এই দুইটাকে আগে একটু ডিফাইন করব যে প্যারালাল ডেটা কমিউনিকেশন কাকে বলে আর সিরিয়াল ডেটা কমিউনিকেশন কাকে বলে। দেখেন নাম দুইটা থেকে কিন্তু বোঝা যাচ্ছে প্যারালাল মানে দুইটা জিনিস প্যারালালি থাকতেছে, আর সিরিয়ালে বোঝা যাচ্ছে যে একটার পর আরেকটা যাবে। সুতরাং সবগুলা বিট যদি প্যারালালি থাকে তাহলে সেটা প্যারালাল ডেটা কমিউনিকেশন, আর যদি সিরিয়াল মানে কি একটার পর একটা শ্রেণীতে একটার পর আরেকটা যাচ্ছে সেটা হচ্ছে সিরিয়াল ডেটা কমিউনিকেশন। তাহলে আমরা এখন আগে এই যে প্যারালাল এবং সিরিয়াল ডেটা কমিউনিকেশন এই দুইটা আসলে কিভাবে হয় সেটা একটু দেখে নিই। সো প্যারালাল ডেটা কমিউনিকেশনে প্রেরক এবং গ্রাহকের কথা যদি আমরা চিন্তা করি, ধরেন আমরা একটা প্রেরক আছে এবং একটা গ্রাহক আছে। সো লেটস সে এটা হচ্ছে প্রেরক, এখানে থাকবে গ্রাহক। সুতরাং এটা হচ্ছে প্রেরক আর এটা হচ্ছে গ্রাহক। এখন দেখেন নামটা যেহেতু প্যারালাল তার মানে অনেকগুলা বিট সরাসরি এখানে কিসে যেতে হবে, প্যারালালি যেতে হবে। তাহলে বিটগুলো যদি প্যারালালি যেতে হয় ঘটনাটা এরকম যে প্রেরক থেকে প্রাপক বা গ্রাহকের মধ্যে প্যারালালি বিটগুলো চলে যাচ্ছে, এই যে দেখেন। তাহলে একসাথে অনেকগুলা বিট প্যারালালি প্রেরক থেকে গ্রাহকে যাচ্ছে, এটাই হচ্ছে প্যারালাল ডাটা কমিউনিকেশন। সুতরাং আমাদের প্যারালাল ডাটা ট্রান্সমিশনে একসাথে আমাদের প্রেরক যন্ত্র থেকে গ্রাহক যন্ত্রে সরাসরি প্যারালালি আপনার কি করা হয়, ট্রান্সমিট করা হয়। ঠিক আছে, এখন
আমাদের এই যে প্যারালাল ডেটা কমিউনিকেশনে সবগুলা বিট একসাথে গ্রাহকে চলে যাচ্ছে, সো প্রেরক থেকে সবগুলা বিট একসাথে কিন্তু গ্রাহকে চলে যেতে হয়। সুতরাং এইখানে তাহলে আমার অ্যাকচুয়ালি এই কমিউনিকেশন চ্যানেলে অনেকগুলি সেগমেন্ট থাকতে হবে যাতে করে একসাথে অনেকগুলা বিটকে এইদিকে ট্রান্সফার করা যায়। এটা কিন্তু একটা বড় ধরনের অসুবিধা, কারণ আপনার বিট বিন্যাসটা আমরা সমান্তরাল রাখতেছি এবং একই সাথে আমরা একসাথে অনেকগুলা বিটকে কি করে দিচ্ছি, ট্রান্সফার করে দিচ্ছি। ঠিক আছে, এটা ছিল হচ্ছে প্যারালাল ডাটা ট্রান্সমিশন। আমরা সুবিধা অসুবিধা নিয়ে একটু পরে আলোচনায় আসব, আগে কোনটা কি সেটা একটু দেখে নেই। এরপর আসবো আমরা সিরিয়াল ডেটা কমিউনিকেশনে, যে আমরা সিরিয়াল ডেটা কমিউনিকেশন আসলে কি করি। সিরিয়াল ডেটা কমিউনিকেশনে যেটা করা হয়, একটা বিটের পর আরেকটা বিট সিরিয়ালি যাবে। ধরেন আমি কথা বলতেছি আপনাদের সঙ্গে, কথার অংশটা একটু একটু করে যাবে, প্রথম বিটটা আগে যাবে, এরপরে পরের বিটটা যাবে, আপনার কানেও এইভাবে সিকুয়েন্সিয়ালি একটার পর একটা বিট আসবে। সো আমি কথা বলবো সারাদিন ধরেই ডেটাটা প্রসেসড হয়ে হয়ে যেতে থাকবে। সো সিরিয়ালি হচ্ছে একটার পর আরেকটা যাওয়া, প্যারালালে কিন্তু একটার পর আরেকটা না, প্যারালালে অনেকগুলো বিট একসাথে পাঠিয়ে দিচ্ছে, আর সিরিয়ালে হচ্ছে আমার পর পর বিটগুলোকে পাঠানো হচ্ছে। সুতরাং যদি সিরিয়াল ডেটা কমিউনিকেশন আমরা চিন্তা করি, আচ্ছা এখানে লিখে রাখি, এটা প্যারালাল ডাটা কমিউনিকেশন, এটা হচ্ছে প্যারালাল ট্রান্সমিশন মেথড। সিরিয়াল ট্রান্সমিশন মেথডে যেটা হচ্ছে আমার, তাহলে প্রেরক এবং গ্রাহক সিরিয়ালি একটা মাত্র চ্যানেল দিয়েই সবগুলা ডেটা যাচ্ছে। দেখেন চ্যানেল লাগতেছে কয়টা, একটা চ্যানেল। এটা একটা বড় সুবিধা এখানে, যে একটা চ্যানেল দিয়ে ডাটাগুলো আমরা পরপর কি করতে পারতেছি, ট্রান্সফার করতে পারতেছি। এখন অ্যাকচুয়ালি আমাদের যে সিরিয়াল ডেটা কমিউনিকেশন আছে সেইখানে আমরা কি কি সুবিধা পাবো, প্যারালাল ডেটা কমিউনিকেশনে কি কি সুবিধা পাবো, কখন কোনটা ইউজ করব, সেই জিনিসগুলো এখন একটু আমরা দেখব। দেখেন, প্যারালাল ডাটা কমিউনিকেশন এবং সিরিয়াল ডাটা কমিউনিকেশন দুইটার সংজ্ঞা যেহেতু আমি দিয়ে দিলাম গ্রাফিক্যালি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। এইখানে সিরিয়াল ডেটা কমিউনিকেশনের চ্যানেল কয়টা, একটা, কিন্তু প্যারালাল ডেটা কমিউনিকেশনের চ্যানেল কয়টা, অনেকগুলি। তাহলে অনেকগুলি চ্যানেল যদি থাকে একসাথে অনেক বেশি ডাটা পাঠাইতে পারবেন। তাহলে এইখানে ডেটা পাঠানোর স্পিড কি কমতেছে না বাড়তেছে, এই জায়গাটায় ডেটা পাঠানোর স্পিডটা অনেক বেশি। সুতরাং প্যারালাল ডাটা ট্রান্সমিশনে আমরা অ্যাকচুয়ালি দ্রুত গতি সম্পন্ন পদ্ধতি এটা। সুতরাং যদি আমরা এইখানে একসাথে অসংখ্য লাইনে যেহেতু ডাটা পাঠাই, সো এখানে আমি প্রপার্টিসগুলো লিখে দেই। একসাথে অসংখ্য লাইনে ডেটা পাঠানো হয়, তাই দ্রুত গতি সম্পন্ন। সুতরাং আমার যদি অনেক বেশি স্পিড লাগে, অনেক বেশি ডাটা একসাথে পাঠাইতে হয়, তাহলে আমার কি লাগবে, দ্রুত গতির ট্রান্সমিশন লাগবে। তখন আমরা অ্যাকচুয়ালি প্যারালাল ট্রান্সমিশন মেথডটা ব্যবহার করব। তাহলে এই প্যারালাল ডেটা ট্রান্সমিশনে আমরা অ্যাকচুয়ালি যে কাজটা করি, ভিডিও স্ট্রিমিং যখন করতে হয়, ভিডিও স্ট্রিমিংয়ে অনেক বেশি ডেটা লাগে। দেখেন আমি গত ক্লাসে আপনাদেরকে যখন বিভিন্ন রকম জিনিসপত্র পড়াচ্ছিলাম, যে কোথায় কত কিলো বিট ব্যবহার হয় ডেটা, একটু দেখেন। এই যে স্ট্রিমিং মিউজিকে ছিল 0.5 মেগা বিট পার সেকেন্ড, এখন ভিডিও স্ট্রিমিংয়ে সাধারণত মেগা বিট পার সেকেন্ড ডেটা পাঠাইতে হয়। তাহলে ভিডিও স্ট্রিমিংয়ে মেগা বিট যদি ডাটা পাঠাইতে হয়, তার মানে আমার অ্যাকচুয়ালি ভিডিও স্ট্রিমিংয়ে লাগবে হচ্ছে প্যারালাল ডাটা কমিউনিকেশন। সুতরাং ভিডিও স্ট্রিমিংয়ে আমরা সাধারণত প্যারালাল ডাটা কমিউনিকেশন ব্যবহার করব। তাহলে ভিডিও স্ট্রিমিংয়ে ব্যবহার করা হয়।
এখন দেখেন এটা তো সুবিধা এবং কোথায় ব্যবহার করা হয় সেটা আমরা দেখলাম। তাছাড়া আমরা এই যে প্যারালাল পোর্ট ব্যবহার করে আগে প্রিন্টারের সঙ্গে সংযোগ করা হইতো, এখন তো সব ইউএসবি পোর্ট হয়ে গেছে, এখন আর এইসব নিয়ে চিন্তা ভাবনা করার কিছু নাই। আগে যেটা ছিল প্যারালাল পোর্ট, যেগুলো ছিল, আমি আপনাদেরকে একটু প্যারালাল পোর্টের এক্সাম্পলটা দেখাই, তাহলে আরো ভালো ইনশাল্লাহ ক্ল্যারিফাই করতে পারবো। আমি এখন আপনাদেরকে একটু প্যারালাল পোর্টের এক্সাম্পল দেখাবো। প্যারালাল পোর্ট, একটা মিনিট। ওকে, আমি একই সাথে আপনাদেরকে প্যারালাল পোর্ট এবং সিরিয়াল পোর্ট দুইটাই দেখাচ্ছি। দেখেন, এই যে কম্পিউটার স্ক্রিনে আপনারা এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে প্যারালাল পোর্ট। সো আগের দিনে এই টাইপের প্যারালাল পোর্টগুলো ইউজ করা হতো কম্পিউটারে, এখন আমরা আর এখন এই জিনিসপত্রগুলো দেখি না, এখন সব ইউএসবি পোর্ট হয়ে গেছে। সো এইখানে দেখেন অনেকগুলো পোর্ট, অ্যাকচুয়ালি এখানে পোর্ট আছে কতগুলো, আমরা একটু যদি ম্যাগনিফাই করি, এখানে পোর্ট আছে অ্যাকচুয়ালি 26টা পোর্ট আছে। এক থেকে শুরু করে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, উপরে 13টা, 14, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25, অ্যাকচুয়ালি এখানে 25টা পোর্ট আছে, খেয়াল করেন। তাহলে অনেকগুলা পোর্ট একসাথে পরপর আছে, এই জন্য এগুলা আমাদের প্যারালাল পোর্ট। আর সিরিয়াল পোর্ট, প্যারালাল পোর্ট পাশাপাশি দেখলে এই যে দেখেন এইখানে সব ধরনের পোর্টগুলো একসাথে দেওয়া আছে, উপরে এটা প্যারালাল পোর্ট, অনেকগুলা ডেটা একসাথে বিট বাই বিট পাঠানো যাবে। সিরিয়াল পোর্টটায় দেখেন মাত্র কয়েকটা পিন আছে। সো সিরিয়াল পোর্টেও যে প্রত্যেকটা পোর্ট দিয়ে আমি সিরিয়ালি ডেটা ট্রান্সমিশন করব, এরকম বেশ কয়েকটা লাইন থাকে, আর সঙ্গে তো ইউএসবি পোর্ট আছে। ওকে, যাই হোক, এখন দেখেন প্যারালাল পোর্ট তাহলে কোথায় ব্যবহার করা হইতো, আমরা আগে যে প্রিন্টারগুলো ইউজ করতাম সেই প্রিন্টারেও প্যারালাল পোর্টগুলো ইউজ করতাম, ঠিক আছে। সো আমরা এটা লিখে ফেলি, প্যারালাল পোর্ট ব্যবহৃত হইতো তাহলে কোথায়, আমরা প্যারালাল প্রিন্টার পোর্ট ও কেবল এটা ব্যবহার করে যেটা করতাম কম্পিউটার এবং প্রিন্টারের মধ্যে সংযোগ স্থাপন করতাম। এখন ওটাও ইউএসবিতে কনভার্ট হয়ে গেছে। সো প্যারালাল পোর্ট ব্যবহার করে আগে প্রিন্টার ও কম্পিউটার কানেক্টেড করা হতো। এখন এতগুলো তো সুবিধা পড়লাম, অসুবিধা পড়ি, মানে এগুলো যদি সুবিধা হয় অসুবিধাটা কি, প্যারালাল পোর্ট ব্যবহারের যে সমস্যা, প্রধান চ্যালেঞ্জটা কি। মেইন চ্যালেঞ্জটা হচ্ছে প্যারালাল পোর্টের জন্য, প্যারালাল পোর্টটা অ্যাকচুয়ালি বহু দূরে ডেটা ট্রান্সফারের জন্য খুব বেশি কার্যকর না। কেন বহু দূরে ডেটা ট্রান্সমিশনের জন্য প্যারালাল পোর্ট কার্যকর না, কারণ হচ্ছে অ্যাকচুয়ালি অনেক বেশি লাইন বা অনেক বেশি চ্যানেল লাগতেছে, তাহলে আপনার এই লাইনটা বেশ মোটা হচ্ছে। সো এতগুলা কানেকশন, এতগুলা লাইন অনেক দূর পর্যন্ত নেবেন, এটা বেশ ঝামেলা করা একটা ব্যাপার। সুতরাং এইটা অনেক দূরের ডেটা পাঠাতে হলে এটা বাস্তবসম্মত নয়।
সো এটাও লিখে রাখি, অনেক দূরে ডেটা পাঠাতে হলে বাস্তবসম্মত নয়। সো আমরা প্যারালাল ডেটা ট্রান্সমিশনে দ্রুত গতিতে ডেটা ট্রান্সফার করতে পারবো, কিন্তু বহুদূরে ডেটা যখন পাঠাতে যাব তখন কিন্তু আর প্যারালাল ডাটা ট্রান্সমিশন আমরা ইউজ করব না। ওকে, এবার আসি তাহলে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন, এইটা অ্যাকচুয়ালি আমরা কিভাবে করব খেয়াল করেন। প্যারালাল ডেটার ক্ষেত্রে একটা বড় সমস্যা ছিল নয়েজ। কেন নয়েজ বড় সমস্যা? অনেকগুলি তার, কোনো তারে বেশি নয়েজ ঢুকছে, কোনো তারে কম নয়েজ ঢুকছে, বিশাল গ্যাঞ্জাম হয়ে যেত। এটাকে বলা হয় নয়েজ অ্যাটিনিউয়েশন, মানে হচ্ছে নয়েজটাকে কমাইতে হয়। আপনার প্রেরক থেকে সিগন্যালটা যখন গ্রাহকের দিকে যাচ্ছে, মিডিয়ামের মধ্যে বাইরে থেকে একটা এনভায়রনমেন্টাল নয়েজ এসে অ্যাড হইতে পারে। এখন এই এনভায়রনমেন্টাল নয়েজটা অ্যাকচুয়ালি যে সিগন্যালটা আছে, এই সিগন্যালটাকে উইকেনিং করে দেয়, সিগন্যালটাকে দুর্বল করে, বা সিগন্যালটাকে অনেক সময় দুর্বোধ্য করে দেয়। তাহলে এই দুর্বোধ্য সিগন্যালটা থেকে আমরা যদি আবার প্রকৃত সিগন্যাল ফেরত পেতে চাই, আমাকে নয়েজটা কী করতে হবে? বাদ দিতে হবে। এখন সিরিয়াল ডেটা কমিউনিকেশন মেথডের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে একটা মাত্র চ্যানেল, একটা মাত্র লাইন। তাহলে এই লাইন থেকে আমি নয়েজ দূর করতে পারলেই হয়ে যাচ্ছে, কিন্তু ওইখানে 16টা লাইন। আমি কথাটা একটু বুঝিয়ে বলি, আপনারা বুঝবেন জিনিসটা। ধরেন আপনার কোনো একটা লাইনে নয়েজ আসছে, সো যেহেতু একটাই লাইন, নয়েজ আসলেই একটা নয়েজই আসছে। একটা নয়েজকে আপনি যদি অ্যাটিনিউট করেন বা নয়েজটাকে যদি কোনোভাবে বাদ দেন, আপনি কিন্তু সিগন্যালটা সুন্দর মতো পেয়ে গেছেন। কিন্তু যদি লাইন থাকে হচ্ছে 24-25টা লাইন একসাথে, প্রত্যেকটা দিয়ে ডেটা আসতেছে, ধরেন লাইন নাম্বার 1-এ নয়েজ আসছে কম, লাইন নাম্বার 3-এ আসছে নয়েজ অনেক বেশি, লাইন নাম্বার 5-এ আবার নয়েজ আসছে কম। এখন আপনি তো জানেন না কোন লাইনে কতটুকু নয়েজ অ্যাড হয়েছে। সো নয়েজ তখন আপনি কমাইতে যায় দেখবেন কোনো লাইনে বেশি নয়েজ ফালাই দিছেন, আর কোনো লাইনে নয়েজ ফালাইতে যে আপনি অরিজিনাল সিগন্যালও ফালাই দিছেন। এই কারণে সিরিয়াল ট্রান্সমিশন মেথডের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই ট্রান্সমিশন মেথডে নয়েজটাকে অ্যাটিনিউট করা যায় সহজে, বা নয়েজটাকে সহজে কী করা যায়? দূর করা যায়। সুতরাং আমরা এখানে এটা এইভাবে লিখে রাখবো, পাশাপাশি অনেক তার নেই বলে এইখানে নিজেদের ভেতর নয়েজের প্রভাবটা কম থাকে। অনেকগুলো তার যখন পাশাপাশি থাকে, আপনারা যখন পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র পড়বেন, ওইখানে একটা চ্যাপ্টারই আছে, এই চ্যাপ্টার হচ্ছে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া। সো তারগুলার নিজেদের মধ্যে ইন্টারফিয়ারেন্স হয়। সো এই ইন্টারফিয়ারেন্সটা বা ব্যতিচারটা হয় কেন? কারণ এর মধ্যে দিয়ে ইলেকট্রিক্যাল সিগন্যাল যাচ্ছে। সুতরাং নিজেদের মধ্যেও একটা নয়েজ তৈরি হওয়ার একটা বিশাল সম্ভাবনা থাকে। এখন আমার যখন একটা মাত্র লাইন, একটা মাত্র চ্যানেল থাকে, ওইখানে নিজেদের মধ্যে কোনো নয়েজের কোনোই সম্ভাবনা নাই। সুতরাং আমাদের এখানে অ্যাকচুয়ালি অ্যাডভান্টেজগুলো দেখি সিরিয়াল ডেটা কমিউনিকেশনে। এইটা একটা আপনার নির্ভরযোগ্য পদ্ধতি। কারণ কি, এখানে একটা বিট পাঠানোর পরে আপনি আরেকটা বিট পাঠাচ্ছেন, বিট ওয়াইজ ডেটা পাঠাচ্ছেন। সো একসাথে অনেকগুলো বিট মিস হওয়ার সুযোগ নাই। প্যারালালি আপনি যদি বিট মিস করে ফেলেন, ধরেন কোনো একটা স্টেপে সিগন্যাল যায় নাই, পুরা ওই সময়ের প্যারালাল সব সিগন্যাল নাই হয়ে গেছে, কিন্তু সিরিয়ালে আপনি একটা একটা করে বিট পাঠাচ্ছেন, মিস হলে একটা বা দুইটা বিট মিস হবে। সুতরাং লসটা কম হবে, ডেটা লসটা এখানে কম হয়। এটা হচ্ছে এই কারণে নির্ভরযোগ্য পদ্ধতি। তাহলে আমরা অ্যাডভান্টেজগুলো যদি লিখি আগে, প্রথমে হচ্ছে এটা একটা নির্ভরযোগ্য পদ্ধতি। কারণ একটির পর আরেকটি বিট প্রেরিত হয়। তাহলে নির্ভরযোগ্য পদ্ধতি বলে ফেললাম। এরপর একটা মাত্র তার ব্যবহৃত হয় বলে যন্ত্রপাতিগুলা, এই সিস্টেমের যন্ত্রপাতিগুলা অ্যাকচুয়ালি সহজ এবং সাশ্রয়ী। একটি মাত্র তার ব্যবহৃত হয় বলে
যন্ত্রপাতি সহজ এবং সাশ্রয়ী। ওকে, দুইটা অ্যাডভান্টেজ বললাম। এরপর আরেকটা বলছি, সেটা হচ্ছে পাশাপাশি অনেক তার নেই বলে নিজেদের মধ্যে নয়েজের প্রভাব কম। পাশাপাশি অনেক তার নেই বলে নিজেদের মাঝে নয়েজের প্রভাব কম। এগুলো তাহলে হচ্ছে আমাদের সিরিয়াল বা আমাদের যে শ্রেণীতে ডেটাটা যখন যাচ্ছে, সিরিয়াল ডেটা ট্রান্সমিশন, এটার অ্যাডভান্টেজগুলো। ওকে, এখন আমরা আজকাল যেটা ইউজ করি ইউএসবি। ইউএসবি এটা আসলে কীরকম ট্রান্সমিশন, সিরিয়াল না প্যারালাল? চলেন এখন দেখি। ইউএসবি এটা কি সিরিয়াল ডেটা ট্রান্সমিশন করে নাকি প্যারালাল ডাটা ট্রান্সমিশন করে? আমরা যেগুলো ইউজ করতেছি সব হচ্ছে ইউএসবি কেবল। এখন একটা জিনিস খেয়াল করেন তো, এই যে দুইটা ট্রান্সমিশন মেথড আমরা দেখলাম, এখান থেকে বুঝতেই পারতেছি সবচেয়ে বেশি নির্ভরযোগ্য হচ্ছে সিরিয়াল। তাহলে ইউএসবির পূর্ণ নামটা দেখলেই বুঝে যাবেন। ইউএসবি এটাকে যদি আমরা ভাঙি, ইউনিভার্সাল সিরিয়াল বাস। এই বাস কিন্তু আমরা মানে হচ্ছে ওই নর্মাল বাস না, যে যে বাস ইউজ করি সেই বাস না। সো এই বাসের ফুল মিনিংটাও আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। সো দেখেন, এখানে বাসটা কি, এইটার এই বাসের অ্যাকচুয়ালি ফুল মিনিংটা কি সেটা আমি আপনাদেরকে বলে দেই। যে বাসটা হচ্ছে লাইক যে চ্যানেলের মধ্য দিয়ে ডেটাটা ট্রান্সমিটেড হয়, অথবা আপনার হচ্ছে এটাকে আমরা বলতে পারি এইভাবে, আমি অন্যভাবে সংজ্ঞায়িত করি। আচ্ছা হ্যাঁ, বাসটাকে আমরা বলতে পারি কমিউনিকেশন হাইওয়ে। সো ইন কম্পিউটার আর্কিটেকচার bus is the data communication highway। মানে যে রাস্তায় ডেটাটা কমিউনিকেশন হচ্ছে সেটাকে আমরা বাস বলি। ঠিক আছে, ওকে। তাহলে আমরা সিরিয়াল এবং প্যারালাল ডেটা কমিউনিকেশন পড়ে ফেললাম। এখন আমরা নেক্সট যেটা যাব, এই যে যেহেতু সিরিয়াল ডেটা কমিউনিকেশনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, এই সিরিয়াল ডেটা কমিউনিকেশনটাকে আবার আমরা তিন ভাবে ভাগ করি। সুতরাং আমরা এই যে সিরিয়াল ডেটা কমিউনিকেশন বা সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথডকে আবার তিন ভাগে ভাগ করা হয়। সো এই তিনটা ভাগ আমরা একটু দেখব। সুতরাং চলেন এখন যেটা দেখব সেটা হচ্ছে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। এই সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মোড আমরা তিন ভাগে ভাগ করতেছি। ওকে, দেখেন আমি সরাসরি একটা চার্ট তৈরি করে দিই। ট্রান্সমিশন মেথড। তাহলে ট্রান্সমিশন মেথডটা প্রথমে দুই ভাগে ভাগ হবে। একটা হচ্ছে প্যারালাল আর একটা হচ্ছে সিরিয়াল। প্যারালালটার আর কোনো ভাগ টাগ নাই, কিন্তু সিরিয়ালটাকে তিন ভাগে ভাগ করা হয়। তো সিরিয়ালটা মূলত তিনটা ভাগে ভাগ হবে। সো আমি তিনটা ভাগের নাম লিখে দিচ্ছি।
এখন এই তিনটা ভাগ করা হয় বিট সিনক্রোনাইজেশনের উপরে ভিত্তি করে। এখন বিট সিনক্রোনাইজেশন মানে কি, মানে হচ্ছে কোন বিটটাকে আমি কখন পাঠাচ্ছি এটা তো আইডেন্টিফাই করতে হবে যে কোনটা শুরুর বিট কোনটা শেষ বিট। এই জন্য এটাকে বলা হয় বিট সিনক্রোনাইজেশন। বিট সিনক্রোনাইজেশন একটু পরে আমি আলোচনা করতেছি। সো এই সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথডটা তিনটা ভাগে ভাগ করা হয় বিট সিনক্রোনাইজেশনের উপরে ভিত্তি করে। তাহলে এই তিনটা ভাগ হচ্ছে অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস এগুলোর কোনো বাংলা নাম নাই, আর আরেকটা হচ্ছে আইসোক্রোনাস। আমি তারপর একটু স্পেলিংটা চেক করে দেখতেছি, আমার কাছে মনে হচ্ছে এন ও ইউএস হবে, কিন্তু তারপর আমি চেক করি সিনক্রোনাস আর এস। হ্যাঁ ঠিক আছে, এখন বানান ঠিকই লিখছি। ওকে, এখন দেখেন তাহলে অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস এবং আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথড। এখন প্রবলেমটা হচ্ছে হোয়াট ইজ ডেটা সিনক্রোনাইজেশন, এটা আগে বুঝতে হবে যে আমরা তিন ভাগে ভাগ করলাম ডেটা ট্রান্সমিশন মেথডটাকে, সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথডটাকে আমরা তিন ভাগে ভাগ করলাম, কিন্তু কেন এদেরকে অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস তিনটা বলতেছি। এখন আমরা আগে বিট সিনক্রোনাইজেশন কি সেটা বুঝে নিব। বিট সিনক্রোনাইজেশন, দেখেন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল দিলে বুঝবেন। ধরেন আমি আপনার কাছে কিছু জিনিসপত্র পাঠাবো, আমি হচ্ছি সেন্ডার প্রেরক, আর আপনি হচ্ছেন রিসিভার বা গ্রাহক। সো আমি ধরেন টোটাল একটা বই আপনার কাছে পাঠাবো, কিন্তু পুরো বইটা একবারে পাঠাবো না, বইয়ের পৃষ্ঠা মানে হচ্ছে এক একটা পৃষ্ঠা এক এক সময় পাঠাবো। ধরেন পৃষ্ঠা নাম্বার 1 পাঠাইলাম প্রথমে, তারপর পৃষ্ঠা নাম্বার 10 পাঠাইলাম, পৃষ্ঠা নাম্বার 50 পাঠাইলাম। সো পৃষ্ঠা নাম্বারগুলো যদি দেওয়া থাকে, আপনি কখন কোন পৃষ্ঠাটা রিসিভ করতেছেন ডাজন্ট ম্যাটার, আপনি সবগুলো পৃষ্ঠা ঠিক মতো গুছিয়ে একটা বই তৈরি করতে পারবেন। সো আমি আবার বলতেছি, এক্সাম্পলটা একটু মনোযোগ দিয়ে শোনেন, মানে সিনক্রোনাইজেশন কি জিনিস সেটা আমি একটু পরে বুঝাবো। তার আগে নাম্বারিং মেথডটা একটু ইম্পর্টেন্ট, যে ডেটার মধ্যে আবার নাম্বারিং কেন লাগবে। ধরেন আমি আপনার কাছে একটা বই পাঠাবো, কিন্তু পুরো বইটা একবারে পাঠাইতে পারতেছি না। সো তাহলে আমি কি পৃষ্ঠা ওয়াইজ বইটা পাঠিয়ে দিব, প্রথমে একটা পৃষ্ঠা পাঠাইলাম, পরে আরেকটা পৃষ্ঠা পাঠাইলাম। সো আমি পৃষ্ঠা ওয়াইজ বইটা আপনাকে পাঠিয়ে দিলাম। সো আপনার পৃষ্ঠা নাম্বার যদি আপনার কাছে থাকে, আপনি তাহলে সবগুলা পেজ একসাথে জোড়া দিয়ে পুরো বইটা পেয়ে যাবেন। এখন যখন ডেটা ট্রান্সমিট করা হচ্ছে, ডেটার বিট ওয়াইজ যখন আমি ডেটা ট্রান্সমিট করতেছি, কোনটা শুরুর বিট আর কোনটা শেষের বিট এইটা যদি না জানি, তাহলে সবগুলা বিটকে জোড়া লাগায় আমি মেসেজটা পাবো না। সো একটা মেসেজ বা একটা ডেটাকে ধরেন আমি এইভাবে পুরা ডেটাটাকে ভাগ করি, এটা হচ্ছে আমার ডেটা। আমি এইখানে বিটগুলাকে নাম্বারিং করে দিব, ডেটা বিটগুলাকে। ধরেন এইখানে এটা হচ্ছে শুরু 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ডেটা বিট আছে। এটা আমি রিসিভারকে পাঠাবো, সেন্ডার থেকে রিসিভারকে পাঠাবো। এখন জিনিসটা খেয়াল করেন, ধরেন রিসিভার প্রথমে রিসিভ করছে 6 নাম্বার ডেটা, তারপর সে রিসিভ করছে 10 নাম্বার ডেটা। তাহলে সে যদি জানে এটা 6 এটা 10, তারপর সে রিসিভ করছে 1 1। সো যে রিসিভ করতেছে সে যদি জানে কোন বিটটা আসলে কোথায়, রেফারেন্সটা কোথায়, কোনটা শুরু কোনটা শেষ কোনটা মাঝে কোথায় আছে, তাহলে কিন্তু সে এই যে বিট ওয়াইজ ডাটাগুলোকে নিয়ে কনস্ট্রাক্ট করে আবার কি করতে পারতেছে, সে ফাইনাল সিগন্যালটাকে রিকনস্ট্রাক্ট করতে পারতেছে। তাহলে 10 9 8
7 6 5 4 3 2 1। সো সেই যে 1 2 3 4 5 6 7 8 9 10, সে কিন্তু ডেটাটাকে রিকনস্ট্রাক্ট করতে পারতেছে তার এন্ডে। কিন্তু আমি যদি কোন বিটটা রেফারেন্স করে আছে সেটা না দিই তাহলে কিন্তু সেইগুলোকে রিকনস্ট্রাক্ট করতে পারতো না। সুতরাং আমরা যখন ডেটাগুলো ট্রান্সমিট করব, প্রতিটা ডেটার জন্য, প্রতিটা বিটের জন্য একটা করে রেফারেন্স লাগে। এখন খেয়াল করেন, আপনার যখন আমি ডেটাটা পাঠাচ্ছি, ওইদিকে ডেটাটা রিসিভ করা হচ্ছে, এখানে ব্যবহার করা হয় ক্লক পালস। সো ক্লক পালসটা হচ্ছে, ধরেন আমি কোনো একটা ক্লক পালসের ডেটা পাঠানো শুরু করলাম, বললাম এটা হচ্ছে বিট নাম্বার 1। রিসিভার যখন রিসিভ করতে শুরু করবে, সে আচ্ছা ঠিক আছে তাহলে আমি ক্লক পালস 1-এর ডেটাটা পেয়ে গেছে। আমি একটু বুঝাই, ধরেন আমি আপনাকে বই পাঠাবো, একটা বই পাঠাবো, কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। আমি আপনাকে একটা বই পাঠাবো, বইয়ের পৃষ্ঠা আছে 40টা। আমি আপনাকে আগে ফোন করে বললাম যে আমি বই পাঠাচ্ছি 40 পৃষ্ঠার বই, তাহলে আপনি রেডি 40টা পেজ আলাদা আলাদা রিসিভ করার জন্য। তাহলে এখন আমি যে 40 পৃষ্ঠার বই পাঠাচ্ছি, আমি যখন পৃষ্ঠা 1 পাঠাইলাম, একটা পৃষ্ঠা পাঠালাম, আমি কাউন্ট করতেছি, একটা পৃষ্ঠা গেছে। তারপর 2টা পৃষ্ঠা পাঠাইলাম, 2টা পৃষ্ঠা গেছে, কাউন্ট করতেছি। তাহলে আমি এখানে কিন্তু কাউন্ট করতেছি, আমি গুনতেছি কতগুলো পৃষ্ঠা গেছে, কারণ যখনই আমি গুনে শেষ করব 40, ওকে আমার পাঠানো শেষ। এবার আপনি যখন রিসিভ করতেছেন, আপনাকেও কিন্তু কাউন্ট করতে হবে যে ঠিক আছে আমি একটা পৃষ্ঠা পাইছি, 2টা পৃষ্ঠা পাইছি। যখনই আপনি 40টা পৃষ্ঠা পেয়ে গেছেন, ওকে আমি 40টা পৃষ্ঠা পেয়ে গেছি। সো এইভাবে অ্যাকচুয়ালি সেন্ডার এবং রিসিভার কাউন্ট রাখে ডেটাটা কিভাবে পাঠানো হচ্ছে এবং ডেটাটা কিভাবে রিসিভ করা হচ্ছে। এখন এই যে সেন্ডার আর রিসিভার এই যে কাউন্টটা করে, এটা করে ক্লক পালস দিয়ে। সো এই যে ক্লক পালসটা খুব ইম্পর্টেন্ট। সো ক্লক পালসটা দেখতে হয় এরকম 1 0 1 0 1 0। তাহলে প্রত্যেক ক্লক পালসে একটা করে বিট ডাটা কি করা হচ্ছে, সেন্ডার সেন্ড করতেছে কাকে, রিসিভারকে, রিসিভার রিসিভ করতেছে। এখন একটা জিনিস খেয়াল করেন, তাহলে সেন্ডার এবং রিসিভার দুইজনেরই কি লাগবে, ক্লক পালস ব্যবহার করতে হবে। এবং ক্লকের প্রত্যেকটা, এই যে ক্লক পালসে, প্রতি ক্লক পালসে একটা করে বিট ডেটা ট্রান্সফার করা হয়। তাহলে প্রতি ক্লক পালসে একটি করে বিট আদান প্রদান করা হয়। তাহলে দেখেন যদি 1024 বিটের ডাটা হয়, তাহলে আমি মাথায় রাখবো যে 1024 বিট ক্লক পালস এখানে আমি দিব, ডেটা চলে যাবে, তারপরে ডেটা পাঠানো বন্ধ। রিসিভারও কি করবে, শুরু করবে 1 নাম্বার ক্লক পালস, 2 নাম্বার ক্লক পালস, 1024তমতে যে সে শেষ হয়ে যাবে। সে জানে যে আমার কাছে ডেটা আসতেছে 1024 বিটের। ঠিক আছে, এইভাবে ডেটাটাকে সেন্ড করা হচ্ছে এবং রিসিভ করা হচ্ছে। এখন আমার যদি এই বিট সিনক্রোনাইজেশন না থাকতো, তাহলে কিন্তু ডেটা পুনরুদ্ধার করা যাইতো না। কেমনে সেটা আমি আপনাদেরকে বুঝাইয়া বলি। ধরেন আপনি জানেন 40 পৃষ্ঠার একটা বই আসবে, কিন্তু আপনি গুনতেছেন না, আইসে কয়টা পৃষ্ঠা আসছে আপনি জানেন না। তাহলে আপনি যদি না জানেন কতগুলো পৃষ্ঠা আসছে, বইটা কি কমপ্লিট হয়েছে নাকি ইনকমপ্লিট হয়েছে সেটা কিন্তু আপনি জানেন না। সো এই কারণে বিট সিনক্রোনাইজেশন যদি না থাকতো, তাহলে অ্যাকচুয়ালি ডাটা রিসিভার এন্ডে আপনার পুনরুদ্ধার করা যেত না। সুতরাং বিট সিনক্রোনাইজেশনের মাধ্যমে অ্যাকচুয়ালি রিসিভার এন্ডে ডাটাটাকে কি করা যায়, পুনরুদ্ধার করা যায় এবং ডেটাটা শনাক্ত করা যায়। এখন আসেন, এই যে এইখানে আমরা যখন সিনক্রোনাইজেশন দেখতেছি, ক্রোনো, ক্রোনো মানে হচ্ছে সময়ের সঙ্গে মিলিয়ে। দেখেন ক্রোনোলজি যদি কোথাও শোনেন, ক্রোনোলজি মানে হচ্ছে সময়ের সঙ্গে মিলিয়ে পর পর, যে 2010, তারপর 2011, 2012। সো ক্রোনোলজিক্যাল অর্ডার এই শব্দটা আপনারা শোনার কথা। সো একটু ইংরেজিও পড়ে রাখেন, ক্রোনোলজি বা ক্রোনোলোগাস, বা এই যে ক্রোনো মানে হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে পর পর যদি হিসেবে সাজানো হয়, যে 2010-এর পরে 2011-র জিনিস নিব, 2011-র পরে 2012-র জিনিস নিব। এখন তাহলে দেখেন এই যে এই ক্রোনো শব্দটা থেকেই আমরা কিন্তু 3 ধরনের ডেটার মানে হচ্ছে ধারণাটা পেয়ে যাচ্ছি। অ্যাসিনক্রোনাস, তার মানে এখানে
সময়ের সঙ্গে সঙ্গে সিরিয়ালের কোনো বেলই নেই। তার মানে আমি 1 নম্বর পেজের পরে 40 নম্বর পেজ পাঠাইতে পারি, তারপরে 38 পাঠাইছি, তারপরে হচ্ছে 39 পাঠাচ্ছি, আবার হয়তো বা 20 পাঠাচ্ছি। সো অ্যাসিনক্রোনাস এইখানে ডেটাটার সিরিয়ালের সঙ্গে সময়ের সিরিয়ালের সম্পর্ক নাই। সিনক্রোনাস এটা হচ্ছে ডেটাটা একদম সিরিয়াল ওয়াইজই পাঠাবে, 1-এর পরে 2, 2-এর পরে 3 ক্রোনোলজিক্যাল অর্ডারে পাঠাবে। আর আইসোক্রোনাস যেটা, সেটা একটু মুশকিলের ব্যাপার। সো আইসোক্রোনাসে অ্যাকচুয়ালি যেটা করা হয় সেটা হচ্ছে আপনার, আমি আইসোক্রোনাসটার একটা সহজ এক্সাম্পল দিব। সেটা হচ্ছে আইসোক্রোনাসটা হচ্ছে সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস দুইটাকে মিলায়। সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস দুইটাকে মিলায় কিভাবে আমি বলি, এখানে ডেটা প্যাকেট আকারে দেয়। যেমন 1 থেকে 5 সে সিরিয়ালি মিলাইলো, 1 2 3 4 5, 6 7 8 9 10 মিলাইলো। এখন হয়তো বা 1 2 3 4 5 এই প্যাকেটটা সে পরে পাঠাবে, 6 7 8 9 10 এই প্যাকেটটা আগে পাঠাবে। সো অ্যাসিনক্রোনাসে আপনার কোনো মিল নাই, গরমিল থাকতেছে, এলোমেলো। সিনক্রোনাসে একটার পর আরেকটা মিলিয়ে পাঠাচ্ছি। আইসোক্রোনাসে সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস দুইটাকে মিক্স আপ করে ডেটা পাঠানো হচ্ছে। সো চলেন তাহলে এই যে এই তিনটার মোটামুটি একেবারে ডেফিনেশন এবং এই তিনটায় আমরা অ্যাকচুয়ালি কখন কোনটা ইউজ করব সেটা দেখে ফেলি, যে সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন কখন ইউজ করব, অ্যাসিনক্রোনাস কখন করব এবং আইসোক্রোনাস কখন করব। ঠিক আছে? সো তাহলে দেখেন, প্রথমেই শুরু করি অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন দিয়ে। অ্যাসিনক্রোনাস, এখন দেখেন অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন যখন করা হচ্ছে, যখন খুশি তখন, সময়ের সঙ্গে কোনো হিসাব নাই, তার মানে যখন খুশি তখন ডেটা পাঠানো যায়। মানে রিসিভার অলওয়েজ চুপচাপ রেডি অবস্থায় বসে আছে যে ডেটা আসতে পারে যে কোনো সময়। তাহলে গ্রাহক সব সময় প্রস্তুত থাকে ডেটা গ্রহণ করার জন্য। তাহলে অ্যাসিনক্রোনাসে আপনার রিসিভার বা গ্রাহক সবসময় প্রস্তুত থাকবে ডেটা গ্রহণ করার জন্য, এবং এই কারণে যখন খুশি তখন ডেটা পাঠানো যায়। এখন এইখানে আবার আরেকটা মজা আছে। ধরেন আমি এখন এই যে আপনাদের সঙ্গে কথা বলতেছি, অ্যাসিনক্রোনাসটা কি বুঝায় বলি। আপনারা আমার লেকচার শুনতেছেন, আমি যদি লেকচারের মাঝখানে একটা জিনিস পড়ানোর পরে 2 মিনিট গ্যাপ দিয়ে আবার পড়াই, কোনো তো সমস্যা নেই, আমি 2 মিনিট পরে আবার পড়াবো। আবার কখনো কখনো হয়তো বা 10 সেকেন্ড বিরতি নিয়ে পড়াবো। তাহলে আমি যখন খুশি তখন ডেটাটা কিন্তু পাঠাইতে পারতেছি, কারণ আমি জানি রিসিভার এন্ডে আপনারা বসে আছেন ডেটাটা নেওয়ার জন্য। সুতরাং অ্যাসিনক্রোনাস মডেলে এই যে দুইটা বিট বা দুইটা ডেটার মধ্যে কত গ্যাপ থাকবে, এই গ্যাপটা সুনির্দিষ্ট থাকে না। আমরা যখন ইচ্ছা তখন ডেটা পাঠাইতে পারি, এবং পরপর দুটা ডাটার মধ্যে একবার ডেটা পাঠিয়ে তারপর যে পরবর্তী আরেকটা ডেটা পাঠাবো সেখানে ইচ্ছা মতো সময় নেওয়া যায়। ঠিক আছে? আবার এখন কোশ্চেন হচ্ছে, আমি একবার ডেটা পাঠাচ্ছি, পাঠানোর পরে ইচ্ছা মতো আরেকটা সময় আরেকবার ডেটা পাঠাবো। এটাকে একটু আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে বলি। প্রেরক যখন গ্রাহককে ডেটা পাঠায় তার আগে শুরুতে একটা ওয়ার্নিং দেয়, এই ডেটা আসতেছে, রেডি হও। সো ধরেন আমি পড়াচ্ছি, পড়ানোর মাঝখানে আমি একটা বিরতি নিলাম, আমি বললাম যে আপনারা সবাই লাইনেই থাকেন, হেডফোন কানেই রাখেন, আমি আসতেছি। এসে পড়ানো শুরু করার আগে আবার একটু মানে হচ্ছে বলি না যে আমি কাম ব্যাক করছি, চলেন আবার পড়া শুরু করি। ওই রকম যখন প্রেরক গ্রাহককে ডেটাটা পাঠাবে সে ওয়ার্নিং দেয়, এই ডাটা পাঠাচ্ছি, আবার রিসিভ করতে শুরু করো। সুতরাং আমাদের এই অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন মেথডে যখন খুশি তখন যেমন ডাটা পাঠানো যাচ্ছে, গ্রাহক অলওয়েজ প্রস্তুত থাকতেছে ডেটা গ্রহণ করার জন্য, এবং যতক্ষণ ইচ্ছা ততক্ষণ বিরতি দেওয়া যায়। একবার ডেটা পাঠানোর পরে আবার বিরতি দিয়ে ডেটা পাঠানো যায়। সুতরাং খেয়াল করেন, এখানে কিন্তু লাইন সব সময় অ্যাক্টিভ থাকতে হচ্ছে, লাইন কিন্তু ইনঅ্যাক্টিভ থাকা চলবে না। সো যখন প্রেরক ডাটা পাঠায় সে
প্রাপক বা গ্রাহককে একটা সিগন্যাল দেয় যে ডাটা আবার যাচ্ছে, সেই অনুযায়ী গ্রাহক বোঝে আবার নতুন ডাটা আসতেছে এবং সে তখন ডেটাটা রিসিভ করতে শুরু করে। ঠিক আছে, তার মানে প্রত্যেকটা ডেটা যখন পাঠানো হবে ডেটার একটা স্টার্ট বিট থাকে। প্রতিটি ডেটার একটি স্টার্ট বিট এবং একটি এন্ড বিট থাকে। সো এই স্টার্ট বিট এবং এন্ড বিট দেখে গ্রাহক বুঝে নেয় এই সেগমেন্টের ডেটাটা শেষ। আমি অন্যভাবে বলি, ধরেন আমরা যখন কি করি, একটা ম্যাথ করে আমি লিখে 1 নং প্রশ্নের উত্তর 1, যখন 1 লিখলাম বুঝতেছেন আচ্ছা ঠিক আছে এখন 1 নাম্বার ম্যাথ হবে। যখন 1-এর পিছনে অ্যান্সার লিখে অ্যান্সার বুঝে গেছেন 1 শেষ, এরপরে হয়তো অন্য আরেকটা অঙ্ক হবে। সুতরাং এই যে অ্যাসিনক্রোনাসে প্রত্যেকটা ডেটার জন্য একটা স্টার্ট বিট লাগবে, একটা এন্ড বিট লাগবে, এবং এই যে ডেটা পাঠানো শেষ হওয়া মাত্র একটা স্টপ বিট থাকে। এই স্টপ বিট দিয়ে অ্যাকচুয়ালি এখানে এন্ড বিট না, এটাকে বলা হয় স্টপ বিট। প্রেরক গ্রাহককে বলে দেয় যে ঠিক আছে এই যে ডাটা পাঠানো স্টপ হয়ে যাচ্ছে, এবার আবার একটা গ্যাপ পড়বে। ঠিক আছে, তাহলে খেয়াল করেন ডেটা যখন পাঠানো হচ্ছে তখন স্টার্ট বিটটা দিচ্ছেন, শুরু করতেছেন, আর স্টপ বিটটা দিয়ে বুঝাচ্ছেন ডেটা পাঠানো শেষ হয়ে গেছে। এইবার এটা কোথায় কোথায় ব্যবহৃত হয় সেটা আমরা এখন একটু দেখব। খেয়াল করেন, নর্মালি চিন্তা করেন আমরা যখন কম্পিউটার কিবোর্ড চাপি সবসময় টাইপ করি, করি না তো? সো টাইপ করতেছি, কম্পিউটার ডেটা নিচ্ছে, আবার হয়তো বা বসে আছি আবার টাইপ করতেছি। তার মানে আমাদের সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে কম্পিউটারের কিবোর্ড। সো কম্পিউটারের কিবোর্ড, এটা হচ্ছে সবচেয়ে ভালো উদাহরণ। এখন আমার একটা কি চাপার পরে পরে কখন আবার আরেকটা কি চাপবো এটার জন্য কিন্তু কোনো সুনির্ধারিত সময়ের ব্যাপার নাই। এখন আমাদের অ্যাসিনক্রোনাসটা কখন খুব কার্যকর হয়? ধীর গতিতে অল্প পরিমাণ ডাটা যদি পাঠাতে হয়। তাহলে অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনটা তখন খুব কার্যকর হয়। ঠিক আছে, এখন আসেন অ্যাসিনক্রোনাস পড়ে ফেলছি, তাহলে আমরা একটু সিনক্রোনাসটাও আজকে পড়ে ফেলি। সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন মেথড। সিনক্রোনাস, বুঝতেই পারতেছি এখানে সময়ের সঙ্গে তাল মিলিয়ে কাজটা করতে হবে। তাহলে এইখানে সিনক্রোনাস যেহেতু, সেহেতু এইটা সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে পাঠাতে হবে। তার মানে এখানে কি বিরতিহীন ডাটা। সো প্রেরক থেকে প্রাপকে আমার বিরতিহীনভাবে ডেটা পাঠাতে হবে। তাহলে এখানে ডেটাটা হইতে হবে বিরতিহীনভাবে ডেটা পাঠাতে হবে। এখন আপনার এইখানে এই বিরতিহীনভাবে ডেটা কোথায় পাঠানো হয় সেটা আমি একটু বুঝিয়ে বলতেছি। আপনি যখন কম্পিউটারে একটা ড্রাইভ থেকে আরেকটা ড্রাইভে কপি করেন, খেয়াল করেন যে 10 GB একটা ফাইল এক জায়গা থেকে আরেক জায়গায় কপি করবেন, তাহলে সে জানে এই 10 GB ফাইল যাবে। তাহলে ওই যে দেখবেন কম্পিউটারে আপনার সুন্দর মতো এত এত ডাটা যাচ্ছে দেখাচ্ছে, তার মানে একটার পর একটা ডাটা পাঠায়া যাবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ডেটা পাঠানো শেষ না হয়। সুতরাং এইখানে সিনক্রোনাসে আমি যদি একটা বেশ বড় অ্যামাউন্টের লার্জ চাঙ্কের ডাটা আমার পাঠাইতে হয় কোনো রকম স্টপিং টাইম ছাড়া, তখন আমরা এই সিনক্রোনাস ট্রান্সমিশন মেথডটা ব্যবহার করব। এখন সিনক্রোনাস ট্রান্সমিশন মেথডে আমরা প্রথমেই যে জিনিসটা করতে হয় ডেটাটাকে কোনো একটা প্রাইমারি স্টোরেজে সংরক্ষিত করে নিতে হয়। কারণ হচ্ছে এইটা একবার পাঠানোর পরে আপনি আর বন্ধ করতে পারবেন না। সো পাঠাচ্ছেন যখন পুরোটাই পাঠাইতে হবে, সুতরাং আগে ডেটাটাকে প্রাইমারি স্টোরেজে কি করতে হয়, সেভ করতে হয়। সেভ করে তারপর সেইখানে ডেটাগুলোকে ব্লক বা
ফ্রেম আকারে ভাগ করে নেওয়া হয়, তারপর এই ব্লক বা ফ্রেমগুলোকে একটার পর আরেকটা পাঠাইতে হয়। এখন দেখেন এইখানে সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে আমরা একটু ব্যবহারগুলো দেখি। একটা হচ্ছে কম্পিউটার থেকে কম্পিউটারে ডেটার স্থানান্তর, কম্পিউটার থেকে কম্পিউটারে, তারপর আপনার একই সাথে অনেকগুলা কম্পিউটারে পাঠাবো, এবং একই সাথে অনেক ডাটা প্রেরণ করব। সো এই সব ক্ষেত্রে সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনটা ব্যবহার হয়। এখন আপনার সুবিধাগুলা যদি আমরা চিন্তা করি, দেখেন একসাথে অনেক ডাটা পাঠিয়ে দিচ্ছি, তাহলে অ্যাডভান্টেজ হচ্ছে দক্ষতা অত্যন্ত বেশি, মানে ডাটা পাঠানোর দক্ষতা অত্যন্ত বেশি, অনেক বেশি ডেটা সে একসাথে ট্রান্সফার করতে পারে। তারপর স্পিড অনেক বেশি, দক্ষতা অত্যন্ত বেশি, গতি অনেক বেশি, আর হচ্ছে যদি বেশি ডেটা ট্রান্সমিট করতে চাই ইন্টারনেটে, এটা ব্যবহার করা সুবিধাজনক। এখন এখানে অসুবিধা কি, ডিসঅ্যাডভান্টেজ, অসুবিধা, খেয়াল করেন প্রাইমারি স্টোরেজ যদি না থাকে আপনি এখানে ডেটা পাঠাইতে পারবেন না, প্রাইমারি স্টোরেজ প্রয়োজন হচ্ছে, ডেটাকে আগে কোথাও স্টোর করে রাখতে হচ্ছে, প্রাইমারি স্টোরেজ প্রয়োজন হচ্ছে, এটা একটা অসুবিধা। আর এটা হচ্ছে ব্যয়বহুল পদ্ধতি, যেহেতু প্রাইমারি স্টোরেজ প্রয়োজন হচ্ছে, অনেক বেশি গতিসম্পন্ন, সেহেতু এটা ব্যয়বহুল পদ্ধতি। ঠিক আছে, সো ওকে, তাহলে আমরা অ্যাসিনক্রোনাস সিনক্রোনাস পড়লাম, পরবর্তী ক্লাসের শুরুতে আমরা ইনশাল্লাহ আইসোক্রোনাসটা পড়ে শুরু করব। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকতেছি ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর এই অংশগুলো ইনশাল্লাহ পড়ে ফেলবেন। ওকে, তাহলে আজকের মতো শেষ করা যাক। আসসালামু আলাইকুম।